করব আমাদের আমাদের অন্যান্য অতিথিদের জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ঠিক আর 5 মিনিট পর আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করে দেব। ধন্যবাদ। আপা আসসালামু আলাইকুম। কে আপা, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ আজকে শরীরটা খারাপ ছিল। আজকে একটু বেটার ফিল করছি, তাই অফিসে এসেছি আর কি। আচ্ছা আচ্ছা, জি আমরা কিছুক্ষণের মধ্যে আবার শুরু করে দিচ্ছি। জি সিদ্দিকা আপা কি অসুস্থ ছিলেন? না, একটু শরীরটা খারাপ ছিল, একটু উইকনেস একটু বেশি ছিল এই আর কি। আচ্ছা, মানে এখন ভালো? গতকালকে মানে কি আপার সাথে গতকালকে কথা হয়েছে, মানে শরীরটা বেশ একটু ইয়ে ছিল, তো বলছিলাম যে আমার ভয়েসটা একটু লো ছিল, তারপর জিজ্ঞেস করছিলেন। তা আমি আসলে তো সবাই একটু টেনশনেই থাকি যে কি হয় না, এটাই হয়ে গেছে আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ সকাল। আপনাদের সকলকে আমাদের এই ওয়েবিনার এনফোর্সমেন্ট অফ ল অন পলিথিন ব্যাগ ব্যান রিস্টোর দি ইকোসিস্টেমে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিনা খন্দকার, জুনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট,
এসডো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মিস কেয়া খান ম্যাডাম, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমাদের গেস্ট অফ অনার হিসেবে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন এনজিও অর্গানাইজেশনের মেম্বারগণ এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়াও এসডো পক্ষ থেকে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং এসডো চেয়ারপারসন সৈয়দ মারঘুব মোর্শেদ স্যার, এসডোর মহাসচিব ডক্টর শাহরিয়ার হোসেন স্যার, নির্বাহী পরিচালক মিস সিদ্দিকা সুলতানা ম্যাডাম এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ মুখলেসুর রহমান স্যার, এছাড়াও এসডোর বিভিন্ন টেকনিক্যাল অ্যাডভাইজারগণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আজকে আমাদের এখানে একত্রিত হয়েছি বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে। এই দিনটি আমাদের জন্য সকলে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই গুরুত্বপূর্ণ দিনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি, যেটি হলো পলিথিন ব্যাগ ব্যান কার্যকর করতে এবং আইনের প্রয়োগ সম্পর্কে জানতে। তো ওয়েবিনারটি শুরু করতে আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং এসডোর চেয়ারপারসন সৈয়দ মারঘুব মোর্শেদ স্যারকে ইভেন্টটি ইনঅগরেট করার জন্য। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি স্যার। আমি আজকে সবাইকে, আজকে যারা আমাদের সঙ্গে আছেন এবং বাংলাদেশের সব নাগরিককে, পৃথিবীর সব মানুষকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি হাসনা মওজুদ আছেন, আমাদের সহকর্মী, আমাদের সহকর্মী আছেন, আমাদের স্টোর মহাসচিব শাহরিয়ার আছেন, আমাদের নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা আছেন, আমাদের স্টোর অন্যান্য সহকর্মীরা আছেন। এছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে দুইজন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব আছেন। আজকে আমাদের সঙ্গে যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার একটা সামান্য একটা ছোট কাজ আছে আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠানটির করছি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের আজকে এই পর্বে এখন আমরা চলে যাব আমাদের প্রেজেন্টেশনে। আমাদের প্রেজেন্টেশনটি প্রেজেন্ট করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এসডোর প্রোগ্রাম অ্যাসোসিয়েট মিস রিদিতা ফেরদৌস ম্যাডামকে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি আমার প্রেজেন্টেশনটা স্টার্ট করব। ইন্টারনেটে কানেকশনের যেন কোনো ইন্টারাপশন না হয়, এই জন্য আমি আমার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? পাচ্ছি। Thank you. Assalamu alaikum and a very good morning to everyone. Thank you for your kind presence in this webinar as we are celebrating a very special day by focusing on one of the most important issue, enforcement of law on polythene bag ban. I am Ridita Firdaus, working here as Program Associate. I wish you all a very prosperous Environmental Day. Let us celebrate the occasion of World Environment Day by committing to work together to save our planet from everything that harms it. We feel really great in saying that Bangladesh was the very first speaker against plastic and polythene.
ESDO is even more grateful for the fact that it was one of the first organization in Bangladesh to conduct comprehensive research about polythene on 1990. Since then, ESDO is tirelessly working to save Bangladesh from plastic pollution. Even in the time of global pandemic, ESDO continued their duty towards plastic pollution. Though we all are very much aware about the adverse effect of polythene bag, I'll just give a gist about this. As we all know, polythene takes a lot of time to decompose in natural environment. When it comes close to sunlight or soil water from the sea, it breaks down to even little particles. They are called microplastic, which enters in our food chain through marine animals, and we are getting contaminated through it continuously. There are over 4,000 chemicals that are used in manufacturing plastic packaging, and around 150 of them are so harmful to our health. Some are even carcinogenic. Plastic bags are also one of the significant contributors to our climate change, and manufacturing plastic and the gas emits from the landfill emits methane gas, which is contributing to our greenhouse gas and eventually to our climate change. So polythene bags have a very adverse effect on our environment. Bangladesh was the very first country to ban polythene bag nationwide. According to our law, Section 6A of the Bangladesh Environment Conservation Act 1995 that was amended in 2002, a full ban was imposed on the manufacturing, import, marketing, selling, demonstrating, stocking, distributing of and commercial carriage of polythene bag. And it was a criminal offense according to our law, and person can be awarded in terms of up to 10 years or fine up to 1 million or receive both form of punishment for using it. On July 23, 2008, an issue was gazetted by the Ministry of Environment that polythene bag can only be used for transporting fish larvae, packaging mushrooms and other food products. And this has to be labeled in the polythene bag in our native language, Bangla. And any other usage of polythene bag is a criminal offense in Bangladesh. According to the Environment Code Act 2010, Department of Enforcement Officer are authorized by the Director General and can file a case under this Environmental Conservation Act. In support of the ban, our government in 2010 imposed another law titled Mandatory Jute Packaging Act, which is compulsory for use of packaging product instead of polythene bag. So there is a global movement of polythene bag, and Bangladesh, as I have mentioned earlier, Bangladesh is the first country to put a ban on polythene bag nationwide. India also imposed a ban, but in a particular city only in 2002. Since 2003, Republic of China in Taiwan has started charging against polythene bag. Then in 2008, Republic of China started to put a charge on using a polythene bag. So there are a lot of global movements. In 2009, 2011, Italy, United Kingdom had regulated polythene bags. In 2012, Bhutan imposed a ban on polythene. Then in 2015, there were several movements. 2016, Nepal banned it, France banned it, Belgium banned it, and Netherlands put a charge against polythene bags. In 2017, there was a lot of global movement, and most of the countries banned or either charged for using polythene bags. In 2018, Czech Republic, Greece also charged against polythene bag, and there was a ban put on polythene bags from Republic of Korea. In 2019, Bahrain banned polythene bag, Chile banned polythene bag, New Zealand, Pakistan
this states put a proper ban on polythene bag. In 2020, Indonesia started regional ban and charges on polythene bag along with Japan, and there was a starting a voluntary ban in Thailand against polythene bag. Since 2021, Iceland and Oman started a ban on polythene bag. Canada, Maldives, all are planning for imposing the ban effective from 2021. There is also a plan for Republic of China to ban it, along with Germany to voluntarily charge for using the polythene bag. China planned to ban the whole thing by 2030. The thing is, according to United Nations, 127 countries are now regulated polythene bag, but still we don't see any less pollution. According to a recent report, it was in 2020, it was reported that in our sea beach, the most found plastic litter is the plastic bags. The scenario put forward by a National Geographic's recent study is even worse, that has found that nearly 300 types of plastic is entering in our sea through Podda River, and plastic bag is one of the items. There are around 200 factories manufacturing polythene bag in Old Dhaka alone. Each factory operates, has a daily production capacity of about 500 to 700 tons of poly bags of different categories. Considering this equation, there are more than around 1,100 factories producing polythene bags in our country, the daily production would be on an average 660,000 tons on average. So this is huge, even if you consider it as a daily production. Though there have been a global movement and 127 countries have passed regulation to incentivize consumers to use reusable bag, and some international organizations are really working hard to make this work, like BFFP, Bag Free from Plastic, IPEN, Gaia, Artworks, and so on. So these are some clippings from 2012 to since that is reporting about illegal usage of polythene bag in our country. It has also stated that reckless use of banned polythene poses a serious threat to our environment. These are also some clippings about our authority doing works against sealing of polythene factories in Sylhet. Polythene factory was also sealed off in Chittagong. Then illegal polythene bag business was also reported in several medias. In Dhaka, there was also a mobile code drive. In Lalmur, there is a huge factory and producing polythene bag on daily basis. And the Department of Environment has also sealed off many factories in Chittagong. So we can see there is a lot of polythene factories growing illegally in our country, from a district to Lalmonirhat to a posh area of Chittagong. There are so many illegal factories. Even after the ban was imposed on 2002. And they are full aware of the fact that using manufacturing polythenes other than food packaging of fish larvae and mushroom is actually a criminal offense in our country. So this is why ESDO has started a survey, as ESDO has been working against polythene bag since its formation, and it has fulfilled its duty even in the time of global pandemic. ESDO has already published a report in 2020 in July, reporting the fact that how single-use plastic items has emerged drastically during the first month of the lockdown. And to follow up with that study, ESDO has assessed the situation for a whole year wise, from April 2020 to March 2021. We have done several surveys
we collected data in random selection method, uses some parameters like waste analysis, user analysis, and we have covered 16 major cities to assess the current situation of polythene bag usage and its waste and generated waste. Our cities were covered like Dhaka, Chittagong, Cox's Bazar, Sylhet, Kumilla, Mymensingh, Rangpur, Rajshahi, Jashore, Bogura, Khulna, Borisha, Faridpur, Tangai, Gazipur, and Kushtia. The situation was actually more graver than we expected. Alone in Dhaka city, the total number of used polythene bag was approximately 167 crore, which has generated around 5,996 tons of waste of polythene bags annually. If we compare this situation nationwide, the total number of used polythene bag was 2,183 crore. And the waste generated from it was 78,433 tons. So this is what we put, if you want to see it as a graphical representation. There was a decrease during the medium peak to low peak time. The top peak time was from April 2020 to August. Then a medium peak was happened, and there was a low peak when polythene bag usage was decreased to 1800 million per month. And then there was a sharp increase in the last session, which is medium low peak to medium peak time. That was in the February to March time, and there is a high increase in the usage of polythene bag, around 1909 million per month, and that was due to that all the shopping centers were open during that time. This is the number of used polythene bag in a monthly statement in Bangladesh, where we can see that in April there was April 2020 the amount was 1,452 millions per month, which has increased drastically in May and increased to 1,887, which is huge. And then we see a slight decrease in the month of November and December to 1,830. And then just as we discussed, there was a sharp increase during from 16th February 2021 to 25th March 2021. This is the weight of used poly bags, as we have found that one piece of polythene bag has a weight of around 3.99 grams. So this is the weight of polythene bags in Dhaka city during 1 year of pandemic. So we can see the figures are actually huge, and which has increased to 443 tons to 582 tons. So there was a sharp increase during the COVID-19 pandemic in last 1 year. So this is the total scenario. This is the total number of used polythene bags during the COVID-19 pandemic. So the thing is, what can be the reason for continuation of this polythene bag pollution? Is it because we failed to regulate the polythene bag through its life cycle? Though we have a proper ban from manufacturing to using to carrying, but still we have failed to prevent the plastic pollution, particularly polythene bag pollution. So is it because we have failed to regulate polythene bag through its life cycle? Or is it because lack of proper public awareness about the regulation and ban? Though we already know there is a ban on polythene bag, and we are the package we are carrying to carry our vegetables or our parcels from the shoppings, we know the polythene we are carrying is illegal, but I'm not sure why people are not aware about
about the situation, because from a rickshaw puller to a PhD holder, all know that polythene has an adverse effect, and this polythene is banned in Bangladesh, yet somehow we refuse the polythene bags. Or is it because there is no incentives to alternatives to polythene bag? Because we really need to promote our alternatives, which is eco-friendly and affordable, so that people can easily get the alternatives and refuse the polythene bag instead. Though we have an act that jute packaging is mandatory for packaging, but we still don't see much use of the jute packaging, and polythene bag still dominates the market. So these are some of the recommendations. Though we already have a policy that needs monitoring and adjusting, audit, surveys, and of course, the most important part is keeping the public updated on the progress, so they feel more engaged and more updated, and so they know, yes, there is a ban and we have to abide by our laws. And so this comes to our enforcement part. We have to set roles and responsibilities as per upojelas. As Bangladesh is one of the most populated countries in the world, we need to make sure that sufficient human power is used for this enforcement. And one of the most important thing is prosecute offenders in line with the policy revision. The next recommendation is raising awareness, which is very important. We all know that plastic is bad, polythene bag is banned, but still we need to advertise it so people get it inbuilt in their system that no, we cannot use this polythene bag. This is a banned object and this is very harmful to our health. We have to incentivize the industries, offer tax rebates, keep certain eco-friendly material tax-free, and incentivize the alternative producer. We need to promote alternatives. Like I have said before, if people are getting the alternatives in affordable prices, which is fit for all the purpose, they are using polythene bag, they are surely gonna use it again instead of polythene bags. Last but not the least, ESDO would recommend promoting zero waste lifestyle by building zero waste community, zero waste shop, zero waste campus, because one of the prime motto of zero waste is to refuse the item we cannot reuse or recycle. So if we live by the zero waste life cycle, we can achieve the fact even more earlier. So with a hope for a plastic-free future and especially a polythene bag-free Bangladesh, I'll end my presentation here. And thank you so very much for your kind attention. Thank you. Now I'd like to invite our Secretary General, Sir, Dr. Shahriar Hussain, to moderate our open discussion session. Sir, can you hear me? Yes. Thank you, Ridita, for your presentation. And this session with the limitations of time. So this is an open session for discussion. So those who are interested to start talking, I see one hand from the screen, Mr. Harun, and then Hasna Maudud. So I request to Mr. Harun to take your floor, and Hasna Maudud will follow. Thank you, Redita, for your presentation. I should say for excellent presentation. I mean, informative presentation. But I want to know, you have already told that many of the countries they have already banned plastic, but are they still able to stop PET bottles like Pepsi, Coca-Cola, or sort of beverage bottles? Are they able to do that? Actually, this is your question, right? Yes. That's another issue. You're talking about the plastic bottle. Plastic bottle নিয়ে আপনি যেটা করেছেন, এটা অনেক country totally ban করেছে। সংখ্যায় হয়তো অত বেশি না, কিন্তু রিসাইকেলও হচ্ছে।
আপনারা জানেন যে পেট বোতল রিসাইকেল হচ্ছে। At the same time, in terms of the environment, and the recycling process is not environmentally sound and safe, because when you are recycle the পেট বোতল যখন রিসাইকেল করা হচ্ছে তখন এটা চিপস তৈরি করা হচ্ছে, এবং এই ফরমেশনে এই কাজটা করতে গিয়ে হিউজ মাইক্রোপ্লাস্টিক জেনারেট হচ্ছে, যেটা হয়তো যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা নিজেরাও জানেন না যে তারা কি তৈরি করছেন। তো আমার মনে হয় যে ওই বিষয়গুলো ভাবতে হবে আমাদেরকে। তো আজকের বিষয়টা আমরা ফোকাস রাখতে চাই পলিথিন ব্যাগের উপরে, পলিথিন ব্যাগের ল। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা আসছি এখন। আমি জাস্ট একটু অ্যাড করতে যাচ্ছি, আমরা কি আজকে এই ওই প্রোগ্রামে কোনো কথা বলার সুযোগ আছে কিনা? কারণ আমি মাইক্রোপ্লাস্টিক নিয়ে কাজ করছি খুলনা ইউনিভার্সিটিতে, আমি খুলনা ইউনিভার্সিটির প্রফেসর এনভায়রনমেন্টাল সায়েন্সের। কোনো সুযোগ আছে কিনা, কোনো রুম আছে কিনা যে আমাদের এই বিষয়ে কথা বলার জন্য, মাইক্রোপ্লাস্টিক নিয়ে কথা বলার জন্য? আমি যদি সময় অ্যালাউ করে আমি আপনাকে নিশ্চয়ই সময় দেব কিছু আপনার কাজটা তুলে ধরার জন্য। আপনি একটু হোল্ড থাকবেন। আমি এখন ফ্লোর দিচ্ছি হাসনা মওদুদ, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট এন্ড ফরমার চেয়ারপারসন IUCN ন্যাশনাল কমিটি বাংলাদেশ। হাসনা মওদুদ, আপনার আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? It's very nice to come to a meeting well attended, and I thank Siddika for inviting me, and also ESDO for their excellent work on pollution, not just plastic. And I'm very happy to hear that, although I mean there is a new interest in banning or in making sure plastic bags are not in use anymore. Whereas this ban was taken place in 2002, if I remember correctly. Since then, yes, there is a lot of public awareness, but the use of polythene has become a nuisance because, first of all, my reaction is because it is free, almost free. There is no fine in Bangladesh if you drop a bag. There is no fine whatsoever. If the shopkeepers, well, I don't blame them. They have to give it in some way. আমি চায়নায় দেখেছি তারা খবরের কাগজে প্যাকেট করে দিত জিনিসপত্র, আমাদের দেশেও তাই কলা পাতায় প্যাকেট করে দিত অথবা এমনি দিয়ে দিত। একটা মাছ দেখাতে দেখাতে আমরা বাড়ি চলে যেতাম। সেজন্য উপায় আছে, পলিথিনের ব্যাগের একটা কার্যকারিতা আছে, ইট ক্যান বি রিইউজড। এটাই আমাদের দেশে দেখেছি, আমাদের কিচেনেও দেখেছি যে বারে বারে ইউজ করে শেষ হলে তারপর ফেলে দেওয়া হয়, এটা বেশ লং লাস্টিং ইত্যাদি। তো আমাদের বিকল্প ব্যবস্থা যতদিন না হবে তার চাইতে ইম্পর্টেন্ট হলো যতদিন পর্যন্ত না আমরা ফাইন দিতে পারবো, কারণ আমরা সাউথ এশিয়ার বাসিন্দা, আমাদের এই আশেপাশের দেশে একেবারে পলিথিনের মিসইউজ এত বেশি, একমাত্র সিঙ্গাপুরে, কারণ সেখানে একটা টুকরা কাগজ, একটা পলিথিন কিছুই ফেলা যাবে না, সেখানে প্রচুর দণ্ড দিতে হয়। সো when are we going to have that? শুধু আইন করলেই হবে না, বাট আইন এটা হলো বিগিনিং, দিস ইজ দ্য রাইট ওয়ে। আমি এই সঙ্গে বলবো সিদ্দিকা এবং এসডোকে অ্যাড্রেস করে বলবো, এখন তো পলিথিন কেন, এখন মাইক্রোপ্লাস্টিকের অ্যাড্রেস করার সময় এসেছে। আমাদের মাছের পেট ভর্তি মাইক্রোপ্লাস্টিক। আমি ওই যে টার্টলদের হ্যাচারি করেছি, কেন মারা যাচ্ছে? মাইক্রোপ্লাস্টিক অথবা প্লাস্টিক চিপস, এগুলি নিয়ে মাথা ব্যথা নাই। সমুদ্রের মারিন এনভায়রনমেন্টের জন্য আজকে কেউ কথা বলে নাই, সবাই ল্যান্ড বেসড বড় জোর ওয়াটার বেসড পলিউশন নিয়ে কথা বলছে, কিন্তু মারিন এনভায়রনমেন্টের কথা আমাদের চিন্তা করতে হবে। এবং মারিন পলিউশন না থাকলে, সমুদ্র বা ওশনকে না বাঁচালে আমাদের জীবনও বিপন্ন হয়ে যাবে। আজকে মারিন লাইফ ইজ অ্যাট স্টেক, আমাদের মাছ সম্পদ অ্যাট স্টেক।
কারণ যথেচ্ছ পলিথিন, ফিশিং নেট ইত্যাদির অপব্যবহারের জন্য, অথচ আমাদের কোস্ট গার্ড আছে, সমুদ্র পাহারার জন্য ল অফ দ্য সি আছে, কি নাই। কিন্তু আইনের প্রয়োগ করতে হবে সব দেশে বসে, এবং কঠোরভাবে করলে আমি মনে করি এটা থামতে বাধ্য। আর একটু কথা বলে আমি শেষ করব। অনেক রেকমেন্ডেশন আসে বিশেষ করে IUCN এর পক্ষ থেকেও দিস ইস্যু উইল বি অ্যাড্রেস, কিন্তু যতদিন পর্যন্ত না ল এনফোর্সিংই না থাকে, মানে বাইন্ডিং না থাকে, ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না। ফার্স্ট স্টেপ হলো ল এনফোর্সমেন্ট বা লিগাল বাইন্ডিং, এবং সেকেন্ড হলো হাউ টু এনফোর্স দ্যাট। আর সবাইকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ধন্যবাদ আপা। আমি সকলকে একটু অনুরোধ করব যে আপনারা আপনাদের মাইকটা মিউট করে রাখবেন, তাতে অন্যদের সুবিধা হবে। আর আরেকটা অনুরোধ সবার প্রতি, যে আপনারা ম্যাক্সিমাম 2 মিনিট সময় নেবেন, এর বেশি সময় আসলে দিতে পারবো না, তাহলে আমরা সবার প্রতি জাস্টিস করতে পারবো না। আর আমি ক্ষমা চাইছি যে আমি কোভিড ইনফেকশন থেকে রিকভার করছি, ফলে আমার হয়তো কিছু ফলে আমি অনেক কিছু হয়তো শুনতে পারবো না ঠিক মতো। তারপরে আপনারা যদি মিস করে থাকি কেউ, আপনার চ্যাট বক্সে আমাকে নক করবেন। থ্যাংক ইউ। আমি এখন ফ্লোর দিচ্ছি প্রফেসর রওশন মমতাজ ফ্রম বুয়েট। ধন্যবাদ শাহরিয়ার ভাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আপনাদেরকে এসডোকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আপনারা এরকম একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তে আজকে যদিও থিম হচ্ছে রেস্টোরেশন অফ ইকোসিস্টেম, এবং আমি সকালবেলা পেপার খুলেই দেখতে পাচ্ছি যে কিভাবে প্লান্টেশন, গ্রিনারি এইসবের উপরে অনেক আর্টিকেল আছে। তো আমরা যদি একটু চিন্তা করি এই রেস্টোরেশন অফ ইকোসিস্টেম কি কারণে করা দরকার, এবং এই ইকোসিস্টেম ঠিক রাখতে হলে কিন্তু এই আমাদের প্লাস্টিক ব্যান, পলিথিন ব্যান, এটা কিন্তু খুব দরকার। কারণ আমি ইকোসিস্টেম প্রোটেক্ট করতে চাই। আমার শুধু গাছপালা লাগালে, প্লান্টেশন করলেই যে আমার ইকোসিস্টেম ঠিক থাকবে তা না। তো আমি এই আপনাদের আজকের যে বিষয়, সেই ব্যাপারে আমি খুব সংক্ষেপে কিছু জিনিস একটু বলছি। যে আমরা পলিথিন ব্যান অলরেডি করা আছে 2002-এ, কিন্তু আমরা কার্যক্ষেত্রে সেটা দেখতে পাই না। দেখতে না পাওয়ার অনেকগুলি কারণ আছে। রিদিতা তার সেমিনারেও, প্রেজেন্টেশনেও বলেছে। আমার যেটা মনে হয় যে রিদিতা যেটা বললো যে রিকশাওয়ালা থেকে পিএইচডি হোল্ডার পর্যন্ত সবাই জানে, আসলে কি আমরা সবাই জানি? আমার মনে হয় যে এই জানানোটা, অ্যাওয়ারনেসটা, সচেতনতার দিকটা মনে হয় আমাদের আরো জোর দেওয়া উচিত। যে পলিথিন যে কি পরিমাণ ক্ষতি করছে পরিবেশের, আমাদের পাবলিক হেলথ, সেটা যদি আমরা ঠিকভাবে জানাই, তাহলে আমার মনে হয় যে স্বদেশী আন্দোলনে যেরকম বিদেশি পোশাক করা হয়েছিল, ত্যাগ করার যে আন্দোলন নেওয়া হয়েছিল, পলিথিনের জন্য আমাদের মনে হয় সেই রকম মোটিভ থাকা উচিত। এটা একটা জিনিস। তারপরে পলিথিন ব্যবহার করতে সুবিধা, ইজ অফ ইউজিং, আমাদের অল্টারনেটিভ বের করতে হবে, এবং অল্টারনেটিভের জন্য আমাদের কিন্তু আইনও আছে, যে জুট ম্যান্ডেটরি করা হয়েছে প্যাকেজিং এর। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি দেখতে পাই, এই জুট মিলগুলি বন্ধ হয়ে আছে। আমরা মাঝে মাঝে অনেক সময় খুব প্রাইভেট স্কেলে অনেক ইনিশিয়েটিভ দেখি, অনেকেরই আমরা শুনি, অনেক রিসার্চ থেকে আমরা জানতে পারি যে পলিথিনের বিকল্প হিসাবে প্যাকেজ ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, কিন্তু সেগুলি কমার্শিয়াল প্রোডাকশনে আমরা দেখতে পাই না। সেগুলির জন্য ইনসেন্টিভ থাকে না, বা সেগুলি কিভাবে মার্কেটে আসবে সেই প্রণোদনা বা সেই উদ্যোগ সেইটা আমরা দেখতে পাই না। তো আমার যেইটুক আমি বলবো যে
এই যে পলিথিন ব্যান যে আইন আছে সেটা যদি কার্যকরী করতে হয় তাহলে সবগুলি ক্ষেত্রেই কিন্তু সমান এফোর্টস দিতে হবে। অ্যাওয়ারনেস এর জন্য যেরকম দিতে হবে সেরকম এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিথিনের অল্টারনেটিভ ম্যাটেরিয়াল যেটা সেইটা বাজারে আনতে হবে, সবার কাছে সহজলভ্য করতে হবে। আমাদের এই যে ইন্ডাস্ট্রিগুলি, অল্টারনেটিভ ইন্ডাস্ট্রিগুলি, এগুলি যাতে গ্রো করতে পারে সেই ব্যাপারে আমাদেরকে মনোযোগী হতে হবে, আমাদের উদ্যোগ নিতে হবে। আমি সংক্ষেপে এই কথাগুলি বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপা। আমি এখন রিকোয়েস্ট করছি প্রফেসর ডক্টর মুস্তাক ফ্রম শাহজালাল ইউনিভার্সিটি সিলেট। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি খুব সংক্ষেপে বলবো যেহেতু সময় খুবই কম আপনি বলেছেন। প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের যিনি প্রেজেন্টেশন করেছেন তার প্রতি একটা প্রশ্ন হচ্ছে এরকম যে আপনি উল্লেখ করেছেন যে কোন কোন দেশে অলরেডি পলিথিন ব্যান হয়েছে। তো আমি একটু জানতে চাই যে ওই সমস্ত দেশের অবস্থা কি, সেগুলো কি আমাদের দেশের মতোই অবস্থা নাকি বেটার অবস্থা? যদি বেটার হয়ে থাকে তাহলে তারা কি করেছে যে কারণে তাদের বেটার অবস্থা, হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে হয়তোবা আমাদের দেশের জন্য সেটা করতে পারবো আর কি। এটা আর আমি ছোট্ট দুটো জাস্ট সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে যথার্থই বলেছেন অনেকেই যে শুধুমাত্র ব্যান করলেই হবে না, আমাদের ল এনফোর্সমেন্ট এটা বাড়াতে হবে। এবং আমি মনে করি যে মানে দোকানপাটে কয়েকদিন পরে পরে রেট দেওয়ার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া। কিন্তু কোনো একটা কারণে দেখা যাচ্ছে যে আমরা বেশি উৎসাহী হচ্ছে দোকানপাটে রেট দেওয়া কয়েকদিন পরে পরে, এবং সেটা পত্রিকায় আসে বা বেশ নড়চড় হয়, আবার চলে আসে। কিন্তু এগুলো কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেইগুলোকে বের করা এবং সেগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া, সেটা হচ্ছে তাহলে বেশি কাজের হবে আর কি। আর 2 নাম্বার হচ্ছে যে যেহেতু আমরা হুট করে এগুলো বন্ধ করতে পারছি না, ব্যবহার বাড়ছেই, সুতরাং আমাদেরকে বিশেষ করে ইউনিভার্সিটিতে আমরা যারা আছি বা রিসার্চ বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলো আছে সেখানে এই রিইউজের জন্য আরো গবেষণা বাড়ানো দরকার। যেমন প্লাস্টিক ওয়েস্ট নিয়ে আমাদের ইউনিভার্সিটি প্রচুর কাজ করছে, যে প্লাস্টিক ওয়েস্ট গুলো কোনটা কোন ধরনের, কোনটাকে কিভাবে রিইউজ করা যায়, কোনটা থেকে কি ফুয়েল বা আদার্স কোনটা বের করা যায়, সেই ধরনের পলিথিন নিয়েও কাজ করা যেতে পারে আর কি। তো আমি আহ্বান জানাবো যে যারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে আছেন তারা যদি প্লাস্টিক ওয়েস্ট বা পলিথিন নিয়ে আরো গবেষণা বাড়ান এবং কিভাবে সেটা রিইউজ করা যায় সেটা নিয়ে কাজ করে। ধন্যবাদ। ভাই আমি পরিবেশ অধিদপ্তরতে বলবো একটু সালাম। হ্যাঁ, আপনাকে আমি দিব ফ্লোর, আপনি হাত তুলেননি। আচ্ছা, ঠিক আছে। আর থ্যাংক ইউ ডক্টর মুস্তাক। আমি জাস্ট কুইক আপনার ইনফরমেশন দিতে চাই যে কেনিয়া 17 সালে ব্যান করেছে, এন্ড ভেরি ইফেক্টিভ ব্যান। কেনিয়া হচ্ছে একেবারেই টোটালি প্লাস্টিক মানে পলিথিন ব্যাগ ফ্রি কান্ট্রি এখন এট দ্য মোমেন্ট, এবং এটা জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম মনিটর করছে। তারা টোটালি এটা এনফোর্স করতে সক্ষম হয়েছে। এর আগে রুয়ান্ডা করেছে, তারাও খুব সাকসেসফুলি করেছে, এবং রুয়ান্ডা শুধু পলিথিন না, অল সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করে দিয়েছে এবং টোটালি সেটা ইফেক্টিভ। তো এখানে আমরা হয়তো আরো কিছু লিস্ট আছে, আপনি চাইলে এটা পেতে পারেন। আচ্ছা, আপনি কি বলেছিলেন যে হাত তোলার জন্য, নাকি আপনি সিরিয়ালি দিচ্ছেন? না, আপনাকে হাত তুলতে হবে, আমি যাদের হাত পাবো তাদেরকে দিব আর কি। হাত আচ্ছা, তোলা ঠিক আছে, ঠিক আপনি আছে। তো বলেন নাই হাত তোলার জন্য, আমি তো বসে আছি প্রথম থেকেই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি দেব। আমি এখন দেখতে পাচ্ছি সুস্মিতা ইসলাম, উপসচিব সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনাকে ফ্লোর দিচ্ছি, সুস্মিতা ইসলাম। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফ্লোর। আমি প্রেজেন্টেশনের পুরোটা শুনলাম, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে আমরা কি আমাদের নাগরিক দায়িত্ব পালন করছি? আমরা যদি আমাদের সবার নাগরিক দায়িত্বটা পালন করি, আমাদের মনে হয় ল এনফোর্সমেন্টের কথা যেটা বলা হচ্ছে, হ্যাঁ সেটা সরকার করছে, কিন্তু যদি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সচেতন না হই, আমরা যদি অ্যাভয়েড না করি, আমরা আসলে কখনোই এটাকে মানে অ্যাভয়েড করতে পারবো না।
আর বিভিন্ন যেমন আড়ং বা অন্যান্য যে সবগুলা পেপার ব্যাগ ইন্ট্রোডিউস করেছে, এরকম সরকার একটা করেছে সোনালী ব্যাগ, জুটের যে ব্যাগটা করা হচ্ছে, সেটা যদি আমরা সবাই ইউজ করি, অবশ্য এটা খুব বেশি কস্ট ইফেক্টিভ মনে হয়নি। আমাদের আসলে অল্টারনেটিভ যে সোর্সটা খোঁজা দরকার ব্যাগের জন্য, সেটা আমাদের করা উচিত। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে ডাক্তার মুস্তাক উনি যেটা বলেছেন যে ফ্যাক্টরিটা ধ্বংস করতে হবে, হ্যাঁ এটা করা যাবে, বাট আমাদেরকে এটাও করতে হবে যে পিপলদের জন্য যারা এখানে ইনকামের সাথে জড়িত আছে, তাদের জন্যও কিন্তু আপনার একটা অল্টারনেটিভ সোর্স তৈরি করতে হবে। আমাদের সরকারকে এটা পদক্ষেপ নিতে হবে। বাট আমার যেটা প্রথম কথা এবং যে আমরা আমাদের নাগরিক দায়িত্বটা অবশ্যই পালন করব, সেটা হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুস্মিতা ইসলাম, আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে নাগরিক দায়িত্ব। আসলে সিটিজেন্স হিসাবে আমাদের অবশ্যই নাগরিক দায়িত্ব আছে, সেটা সচেতন হতে হবে আমাদেরকে, এবং আমরা যদি সকলে সেই জায়গা থেকে কাজ করি সেটা আরো সহজ হবে এই কাজটি। আমি এখন ইউসুফ আলীকে ফ্লোর দিচ্ছি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে, সহকারী পরিচালক সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। ইউসুফ আলী। থ্যাংক ইউ। আমি ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী, এখন ডেপুটি ডাইরেক্টর ঢাকা মহানগর কার্যালয়ের দায়িত্বে আছি। এর আগে সদর দপ্তরে ছিলাম। এখন যে আমার একটা মুস্তাক সাহেব বললেন যে পলিথিনের কারখানা বন্ধ করা, আমি নিজের 10 বছর আগের অভিজ্ঞতা অর্জন করি, শেয়ার করি। 2010 সালে যে কারখানা বন্ধ করছিলাম, এখন 20 সালে গিয়ে সেই কারখানা চালু আছে। এখন কারখানার দোষ তো না, দোষ হচ্ছে একই কারখানাকে বলা আছে এক্সপোর্ট 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানাকে আমাদের অনুমতি দিতে হয়। এখন একই মেশিন দেখা যায় নিষিদ্ধ পলিথিন হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড পলিথিন তৈরি হচ্ছে। এখানে আমাদের প্রবলেম আছে যে আমরা কোনটা আইডিজি আমরা বলি, আমাদের অনুমতি দেওয়া হয় যে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড 100% গার্মেন্টস এর এক পলিথিন করব। সেখানে দেখা যাচ্ছে নিষিদ্ধ পলিথিন তৈরি করে। নিষিদ্ধ পলিথিন আর গার্মেন্টস পলিথিন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গি তৈরি হয়েছে। এক্ষেত্রে আমি মনে করি আমি বিকল্প চিন্তা করেছি, আমরা অনেকটা বায়োডিগ্রেডেবল রিসাইকেল পলিথিন, এখন বায়োডিগ্রেডেবল পলিথিন কথা বলতেছি, বললে হঠাৎ করে সমস্ত পলিথিন একসাথে বন্ধ করা যাচ্ছে। যে পলিথিন গুলো আছে ধীরে ধীরে সরকার চেষ্টা করতেছে, আমরাও করছি। যেমন সিটি কর্পোরেট গুলো প্রতি বছর ঈদ কোরবানির সময় তাদের পলিথিন দেয়, সেই পলিথিন গুলো যদি বায়োডিগ্রেডেবল পলিথিন সাপ্লাই করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের পরিবেশ সংরক্ষণের একটা ধাপ অর্জন করা হইতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আমরা চেষ্টা করতেছি বায়োডিগ্রেডেবল পলিথিনের কারখানাকে যারা করতে আছে তার উদ্যোগ করার জন্য। সরকার শুধু আইন প্রয়োগ করলে পলিথিন বন্ধ করতে পারবে না। এখন বলছে নাগরিক দায়িত্ব, এটা কিন্তু খুবই ভালো। নাগরিক দায়িত্ব তারপরে সচেতন বিকল্প নাই। আমি বাজারে গেলে কি করি, যে পলিথিন বলে আমার দরকার, আমি কম দেন, এটা আমার লাগবে না, আমি তো সেখানে 2টা পলিথিন তাহলে সেখানে একটা পলিথিন বলে 2টা ভরে দাও, তাহলে একটা পলিথিন সেভ করে নিয়ে আসি। এভাবে আমাদের সচেতন বলে আমি মনে করি। আর পলিথিন আমার শরীরের অঙ্গ, প্রত্যেকের বাসা ব্রিজের সব কিন্তু পলিথিন আছে, আমরা প্রত্যেক যত বলি। সুতরাং আমরা তো নিজেরা ব্যবহার না কমাতে পারি, তাহলে কোনোদিন বাংলাদেশ সরকার আইন বন্ধ করে আইন করে বলে পলিথিন করতে পারবে না। সচেতন হতে হবে এবং ধীরে ধীরে আমাদের অল্টারনেটিভ বায়োডিগ্রেডেবল কারখানাগুলো করতে যেসব আগ্রহী উদ্যোক্তা আছে তাদেরকে আমাদের উৎসাহিত করবে, সরকারিভাবে সরকারের থেকে এগিয়ে আসতে হবে। কারণ আমি একটি প্ল্যান করেছি, যে চিন্তা করেছি যে ঢাকা মহানগরের যে বেকারিগুলো কারখানা আছে, বেকারি যে পলিথিন গুলো স্বল্প সময়ে 1 সপ্তাহের জন্য এদেরকে যদি বায়োডিগ্রেডেবল পলিথিন আনা করা যায়, যার কারণে আমি কোন কোন কারখানা বায়োডিগ্রেডেবল পলিথিন তৈরি করছি সংগ্রহ করতেছি এবং অতি শীঘ্র তাদের সাথে একটা মিটিং করলে আমি মনে করতেছি। থ্যাংক ইউ স্যার, এটা বলে আমি শেষ করতেছি, আর বলবো না। থ্যাংক ইউ ডক্টর ইউসুফ। আমি প্রফেসর জামাল উদ্দিনকে ফ্লোর দিচ্ছি, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি। The plastic pollution is a very dangerous pollutant, especially developing country like Bangladesh. I heard the lecture of Ridhita. She pointed out all the section. Just I have to add some like recommendation which to the law enforcement agency and Ministry of Environment and Forest. The plastic we cannot ban totally, because plastic bag less than 20 micron
I am working with plastic, microplastic also. We have to ban and less than 20 micron plastic, which was banned by 2002. Bangladesh was the first country who is banned the polythene plastic, because it is need to degrade 1,000 years, and then it break down pieces in the ocean or lake, or which fish and other things is eat it. So I have some recommendation, and that is use paper bag or cloth bag or jute bag, carry reusable shopping bags. The fashion brand can make 10 out of reusable cloth bag or jute bags and make it famous. Do not buy single-use plastic container product like water bottle, plastic kettle, thin plastic, color bag less than 20 micron. Government should open place to buy or deposit it used plastic from people. Let people earn from plastic waste and trade and is transboundary movement following Basel Convention. Government should impose zero tolerance rule to ban plastic bag less than 20 micron. Like 2010, people-centric national initiative called 4R, refuse, reduce, reuse, and recycle, was launched. However, enforcement of the act and implementation of the initiative have so far been largely ineffective, so therefore no restriction. Public awareness should be increased by social and electronic media. Use reusable container like tiffin box, thermos bottle, boxes, etc. Help recycling existing plastic waste for petroleum oil. Teach children about the dangers of plastic pollution. Last but not least, simply, if you can't use it, refuse it. I have a humble request to our Honorable Prime Minister through our Honorable Minister of Environment and Forest and Honorable Secretary of Environment and Forest to ban less than 20 micron thin polythene shopping bag in Bangladesh by making zero tolerance policy, just like drugs, to save our environment for our future generation as a gift of the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman, of our father of the nation. Thank you very much. থ্যাংক ইউ প্রফেসর জামালউদ্দিন। আমি শুধু আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আইনটি 2000 সালে পাস হয়েছে তা কিন্তু 20 মাইক্রন না, পলিথিন শপিং ব্যাগ। আপনি যে কথাটা বলছেন এটা অনেক পুরনো কথা, এবং সেটা করা হয়েছিল, এবং এটা পরে দেখা গেছে যে 20 মাইক্রন কে মেজার করবে? হু উইল ডু দিস? ডিওই, পুলিশ? নোবডি ক্যান মেজার এটা 20 মাইক্রন না 30 মাইক্রন। সো এটা অবসলিউটেড আইডিয়া। দিস আইডিয়া পৃথিবীর কোথাও কার্যকর হয়নি। অতএব আপনার সম্মান রেখেই বলছি যে এই 20 মাইক্রনের প্রপোজালটা আপনি আর কোথাও বলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। The country which ban the plastic pollution, the plastic bag, they are using thin reusable bag. Every developing country, you go and see. জামালউদ্দিন সাহেব, আপনি চাইলে কতগুলো রিপোর্ট চান আমরা দিতে পারবো, আপনি একটু দেখেন, আপনি একটু নিজেকে আপডেট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আর কেউ আছেন? হ্যাঁ, আমি আপনার হাত দেখেছি। মাহবুবুল, আপনার পুরো নামটা এখানে নাই, প্লিজ টেক ইউর ফ্লোর। আনমিউট করে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসলে 19 বছর হয়ে গেল, এনফোর্সমেন্টটা হয়নি, হবেও। একমাত্র উপায় সামাজিক আন্দোলনের মাধ্যমে সম্ভব, যেটা এসডো করছে। হয়তো একদিন এসডো এটা জয়ী হবে, আশা করি।
কারণ হচ্ছে যে এনফোর্সমেন্ট 19 বছরে যদি না হয় তাহলে কবে হবে? অতএব হবে না, এটা আমার বিশ্বাস হবে না। সম্ভব এইভাবেই, সেটা হচ্ছে এসডিওর মতো সমস্ত অর্গানকে আসতে হবে। সেটা হচ্ছে সামাজিক অর্গানগুলা, যেমন ফার্স্ট মসজিদের ইমাম। প্রত্যেক শুক্রবার আমরা মসজিদে যাই, সারাদিন না গেল। এই ইমাম সাহেব যদি আমাদেরকে প্রত্যেক শুক্রবারে বলেন যে পলিথিনটা তোমরা বা আপনারা ইউজ করেন না, এটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর জিনিস। ইমাম সাহেবের কথা কিন্তু মানুষের অনেক বেশি গেঁথে যায় মানুষের ভিতরে। সেকেন্ডলি হচ্ছে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির টিচার, তারা যদি ক্লাসে মাঝে মধ্যে ফান করে এই জিনিসগুলোকে নিয়ে আসে, পলিথিনের ব্যাড সাইডটা অনেক কাজে দেবে বাচ্চাদের। বিশেষ করে বাচ্চারা তো ইউজই করবে না, বাচ্চারা কিন্তু শিক্ষকদের কিন্তু বিশেষ করে 1 to 5 এরা কিন্তু শিক্ষকদের কিন্তু এরকম মানে পীরের মতো মানে। তাহলে স্কুলের টিচাররা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখায়, বাচ্চারা কিন্তু ইউজ করা বন্ধ করে দেবে। রাজনৈতিক নেতা আমরা খারাপ বলি, আসলে কিন্তু রাজনৈতিক নেতারাই সবকিছু করতে পারবেন। আমার এলাকার যে কমিশনার আছেন, উনি কিন্তু আমাকে জীবনে বলেননি যে ডোন্ট ইউজ দ্য পলিথিন। উনি যদি আমার বাসায় এসে ভোট চাওয়ার আগে যেমন চান, হাত জোর করেন যে পলিথিনটা ইউজ করেন না, আমি ওনার কথা না শুনলেও কিন্তু শুনবো এক সময়। অনেকে বলছে উৎপাদন স্থল, দোকানদার, এগুলা করে কিছু হবে না। আর এটা হচ্ছে ডক্টর মোবারক আহমেদ খান। এই ধরনের মানুষ তো কম আছে আমাদের বাংলাদেশে। উনি একটা জিনিস আবিষ্কার করলেন, আজকে বহু বছর হয়ে গেছে, উনি খালি ওটা নিয়ে লগড়াচ্ছেন। অথচ ওনাকে মাথায় তুলে রাখা উচিত ছিল। ডক্টর মোবারক আহমেদ খানকে অনেকে চেনেনি না, অথচ ওনার যে সোনালী ব্যাগটা যিনি আবিষ্কার করেছেন বা ইনভেন্ট করেছেন, এইটাই অল্টারনেট। এইটা ছাড়া উপায় নাই, এটাকে ইন্ট্রোডিউস করতে হবে এনি হাউ। কারণ টাইপরাইটার যদি এখন কাউকে দেওয়া হয়, সে কিন্তু ইউজ করবে না, সে কিন্তু কম্পিউটার ইউজ করবে। তো পলিথিন তো এখন আছে, পলিথিন তো ইউজ করবি, কিন্তু যদি এটা কম্পিউটার চলে আসে, কম্পিউটার মানে সোনালী ব্যাগ যদি চলে আসে, তখন কিন্তু এই পলিথিনটাকে ইউজ করবে না। তো আমি মনে করি যে সামাজিকভাবে আসেন, ইসডোর মতো বিশেষ করে সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছেন, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী যারা আছেন, তারা যদি সোশ্যাল ইয়েতে আসেন এসডোর মতো, আমার মনে হয় একটা বিরাট পরিবর্তন চলে আসবে, তখন এনফোর্সমেন্ট লাগবে না। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব ইসলাম সাহেব আপনাকে। আসলে কথাটা সেটাই যে আমরা যদি সকলে নিজের উদ্যোগ নিজে থেকে শুরু করি, তাহলে এটা সম্ভব এবং নিশ্চয়ই হবে। আমরা আশাবাদী, আমরা হতাশাবাদী না। আপনি যদিও কিছুটা হতাশা প্রকাশ করেছেন, কিন্তু আপনার পুরো বক্তব্যই আশার কথা শুনিয়েছেন। ধন্যবাদ। আমি এই পর্যায়ে মুক্ত আলোচনা শেষ করছি এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এসডোর পক্ষ থেকে। আমি আমার সহকর্মী সামিনাকে ফ্লোর দিচ্ছি নেক্সট সেশন কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিস কেয়া খান ম্যাডামকে, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, আজকে আমাদের গেস্ট অফ অনার হিসেবে এসেছেন ওনার বক্তব্য রাখার জন্য। ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাডাম, অবশ্যই। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর এসডো, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অতি গুরুত্বপূর্ণ একটি মিটিং এ আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং আমি আসলেও খুবই অনার্ড যে আজকে বিশ্ব পরিবেশ দিবসের এই দিনে আমরা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি। আমি আসলে এই যে প্রেজেন্টেশনটি হয়েছে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি খুব সুন্দর একটি প্রেজেন্টেশনের জন্য। এখানে আমরা অনেক কিছু জেনেছি যে কোন কোন দেশে প্লাস্টিক ব্যান হয়েছে, কত ধরনের প্লাস্টিক ব্যাগ আমাদের বাংলাদেশে বে অফ বেঙ্গলে যাচ্ছে, কতটি ফ্যাক্টরি আছে আমাদের ওল্ড টাউনে, এবং বেসলাইন স্টাডির মাধ্যমে আমরা জেনেছি যে আমাদের ঢাকাতেই ইউজ পলিথিন ব্যাগ আছে 167 কোটি এবং সারা বাংলাদেশে 21,832 কোটি পলিথিন ব্যাগ ইউজ
হচ্ছে। তো এখানে বেশ কিছু রেকমেন্ডেশন এসেছে, এগুলো তো মানে আমরা অনেক আগে থেকেই জানি, এবং নতুন করে আসলে অনেকেই আমাদের বক্তাদের মধ্যে অনেকেই উষ্মা প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন বিষয়ে। আমি তাদের সাথে অবশ্যই একমত যে আমরা 2002 সালে প্লাস্টিক পলিথিন ব্যাগ আমরা ব্যান করেও আমরা এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পারি। তবে এনফোর্সমেন্ট হচ্ছে না, এই কথাটি মনে হয় পুরোপুরি সঠিক নয়, কারণ এনফোর্সমেন্ট আমরা রেগুলার বেসিসে করে যাচ্ছি। এবং আমার কাছে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স আছে যা আমি এখানে আসলে বলতে চাচ্ছি না, তো কারণ তাহলে এই আমার বক্তব্য অনেক বেশি দীর্ঘায়িত হবে, সেটা আসলে এই অনুষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগগুলি নেওয়া হয়েছে সেই বিষয়গুলো, যে অনেক সময় বিভিন্ন উদ্যোগ আসলে নেওয়া হয় যে বিভিন্ন কারণে সেটা পরিপূর্ণ সফল হতে পারে না, তার ভিতরে নানা ধরনের বিষয় জড়িত থাকে, অনেক ধরনের বিষয় থাকে। এর মধ্যে এনফোর্সমেন্টের বিষয় আসলে আমাদের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলেছে, একজন বলেছে ফ্যাক্টরি বন্ধের কথা, সেখানেও লিমিটেশন যেগুলো আছে সেগুলো এসছে। আমরা আসলে মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে নির্দেশনা, এটা আমি লেটেস্ট কিছু কথা বলছি, এনফোর্সমেন্ট আরো আগে থেকেই চলছে, এখনো চলছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে আমাদের 2020 সালের জানুয়ারি মাসে যে নির্দেশনা দিয়েছে, তারপরেও আমরা আগে থেকে আমাদের এনফোর্সমেন্ট চলছিল, এবং এরপরে আমরা আরো এনফোর্সমেন্টটাকে আরো জোরদার করেছি। যদিও আমাদের লজিস্টিক সমস্যা আছে, আমাদের জনবলের সংকট, আমাদের বিভিন্ন সংকট তো থাকেই, তার মধ্যেও আমাদের যে পরিবেশ অধিদপ্তরের কর্মীরা তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এনফোর্সমেন্টের। যদিও আমি মনে করি আসলে এনফোর্সমেন্ট তো আমাদের যে এই পলিথিন বন্ধের একমাত্র বা খুবই কার্যকরী উপায় নয়, যতক্ষণ পর্যন্ত না আমরা সচেতন হব, সচেতন ভাবে আমরা এই পলিথিনকে অ্যাভয়েড করতে চাইবো বা সত্যিকার একটা অল্টারনেটিভ আমরা দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে পলিথিনটা বন্ধ করা পুরোপুরি সম্ভব হবে না। এবং বিশ্বের অনেক উন্নত দেশেই পলিথিন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়। সেক্ষেত্রে আমাদের 3R 4R এর কথা এসছে, আমরা কিভাবে রিইউজ করব, রিসাইকেল করব এবং রিফিউজ করব, এবং জিরো ওয়েস্ট লাইফস্টাইলের কথা এসছে। এখানে অনেক বিষয় জড়িত। এই বিষয়ে যেগুলো আছে আমাদের যে এনফোর্সমেন্টের বিষয়, সেক্ষেত্রে আমরা আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার জন্য আমাদের সরকার বেশ কিছু কার্যক্রম নিয়েছে। আমরা নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করার জন্য আমরা টিসিবির ডিলার কর্তৃক খোলা বাজারে যে ব্যাগ ব্যবহার হয় পলিথিন, পলিইথাইলিন, পলিপ্রোপাইলিনের তৈরি, সেগুলোর জন্য আমাদের এটা অলরেডি আমরা চেয়ারম্যান টিসিবি কে আমরা আমাদের চিঠি দেওয়া হয়েছে যে যাতে সেখানে বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার করা হয়, এবং টিসিবিও তার সমস্ত ডিলারদেরকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য নির্দেশনা দিয়েছে। এছাড়া এই নির্দেশনা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার জন্য আমরা নিরুৎসাহিত করার জন্য পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়, সংশ্লিষ্ট এলাকার হোটেল, মোটেল, রেস্টুরেন্ট মালিক ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সমন্বয়ে মোট পরিবেশ অধিদপ্তর, আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স এখন পর্যন্ত যে এটা আছে, হয়তো এখন আরো বেশি বেড়েছে, আমার কাছে যে রিপোর্ট আছে সেই পর্যন্ত 25টা সচেতনতামূলক সভা করা হয়েছে এবং 7000টি লিফলেট বিতরণ করা হয়েছে। এটা খুব একটা নতুন না, হয়তো আরো 1-2 মাস আগের, হয়তো এর মধ্যে আরো হয়তো হয়েছে। এছাড়া 638টি হোটেল, মোটেল, রেস্টুরেন্টকে নোটিশ দেওয়া হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার জন্য, এবং প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট, গ্লাস, কাপ, চামচ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে, এই ধরনের একটা শর্ত যুক্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া আমাদের হচ্ছে যে একটা জাতীয় প্লাস্টিকজাত পণ্য এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি জাতীয় কারিগরি কমিটি গঠন করা হয়েছে। সেখানে একটা বর্জ্য এবং রাসায়নিক ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের একটা নতুন একটা উইং তৈরি করা হয়েছে। এটা আসলে আমাদের প্লাস্টিক, কেমিক্যাল এই সংক্রান্ত পলিউশন নিয়ে আলাদাভাবে যাতে এমফাসিস দিতে পারে সেই কারণে একটা নতুন উইং করা হয়েছে। সেই শাখা থেকে এর মধ্যেই তারা একটা খসড়া কর্ম পরিকল্পনা করেছে কিভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করছে।
তাছাড়া আমাদের সরকারি পক্ষ থেকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের যে জাহাজ, লঞ্চ, স্টিমার, ফেরিতে যে সমস্ত পলিথিন, স্পেশালি যে মাল্টিলেয়ার পলিথিন, প্লাস্টিক, অন্যান্য যে জিনিসগুলো দেখা যায় প্রায় ওখানে পড়ে থাকে, সেগুলোকে ঠিকভাবে ডিসপোজ করার জন্য, পরিত্যাজন করা নিশ্চিত করার জন্য, সেটার জন্য তাদেরকে চিঠি দেওয়া হয়েছে যাতে এই ব্যাপারগুলো দেখা হয়। এছাড়া আমাদের মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য ডিসেম্বর 2020 তারিখে একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হয়। সেখানে বিভিন্ন ডিসিশন নেওয়া হয় এবং একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয় 22 সদস্য বিশিষ্ট। তারপর সরকারি দাওয়াতপত্র, নির্বাচনী প্রচারপত্র কিংবা যে সমস্ত বিজ্ঞাপন, লিফলেট, এগুলোকে সুন্দর করার জন্য বিভিন্ন লেমিনেটিং ফিল্ম ব্যবহার করা হয়। আপনারা হয়তো জানেন যে এগুলোকে আসলে রিসাইকেল করা খুবই কঠিন বা একেবারেই করা প্রায় যায়ই না। তো সেইগুলো যাতে ব্যবহার করা না হয় সে কারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে এবং আমরা ক্যাবিনেটেও চিঠি দিয়েছি যাতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া সমুদ্র সৈকত এলাকায় এবং হোটেল মোটেল গুলোতে বিভিন্ন জায়গায় যাতে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা ব্যবহার না হয় সেজন্য সমস্ত বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসকদেরকে অনুরোধ করার জন্য ডিও পত্র প্রেরণ করা হয়েছে। রিসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াকরণের অনুপযোগী যে সমস্ত মাল্টিলেয়ার প্যাকেজিং, সেটার জন্য একটা যাতে আমরা সেটাকে নিরুৎসাহিত করা হয় এবং এই ধরনের প্যাকেজিং যারা তৈরি করে তাদেরকে পলিউটার পে প্রিন্সিপালের আওতায় এনে তারা যাতে এই তাদের যে তৈরি যে মাল্টিলেয়ার প্যাকেজিং যে গুলো থাকে সেগুলো যাতে তারা ডিসপোজ করার ব্যবস্থা করেন সেই ব্যাপারে সেটার জন্য একটা গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাছাড়া বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় থেকে যেটা করা হয়েছে যে বিচ ম্যানেজমেন্ট কমিটি, সেটা বিচে যে পর্যটকরা আসে তারা যে সমস্ত জিনিসগুলো ফেলে দেয় সেগুলো যাতে তারা ঠিক মতো ডিসপোজ করে এবং তা বন্ধ করার জন্য, এবং হোটেল মেডেল রেস্টুরেন্টেও যাতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় তাদের এখানে যাতে 6 মাসের মধ্যে পরিবেশ বান্ধব বিকল্প সামগ্রী ব্যবহার করতে পারে সে কারণেও তাদেরকে একটা পত্র দেওয়া হয়েছে। এইভাবে আমাদের বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়া আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন আছে। তো এই ব্যাপারে আসলে অনেকগুলো প্রকল্পই আছে, নরওয়ে সরকারের অর্থায়নে আছে। এছাড়া এফসিডিওর অর্থায়নে ওয়েস্ট কনসার্ন থেকে একটা প্রকল্প আছে। এছাড়া যেটা বেসলাইন স্টাডি, এটা তো এসডিওই করেছে। তারপর এফসিডিওর যে প্রকল্প, সেখানে যেখানে যে প্লাস্টিক জাত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, যেটা আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে এটা খুবই জরুরি। এই বিষয়ে আমি বলতে চাই যে আমাদের যে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা রুলস আছে সেই রুলসটাও কিন্তু আমরা আপডেট করার জন্য, এটা আসলে পুরোপুরি আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এটাকে আপডেট করার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর এটা অচিরেই এটা আমাদের কাছে হয়তো তারা একটা আপডেট করে একটা এটা পাঠাবে। তারপর যেটা আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও সার্কুলার ইকোনমি এন্ড ইপিআর ফর নন বায়োডিগ্রেডেবল ডিসপোজেবল প্লাস্টিক অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হয়তো অনেকেই জানেন যে বেস্ট একটা প্রজেক্ট আছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে, সেখানেও আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করার জন্য বিভিন্ন মেজার নেয়ার জন্য অলরেডি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আর তাছাড়া আমাদের যে আসলে আমাদের যে সমস্ত ইতিমধ্যে যে আইনগুলো আগে আছে, আইন এবং বিধিমালা যেগুলো আছে সেগুলো তো আছেই। আমরা অনেকেই শুনেছি যে এনফোর্সমেন্ট ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষেত্রে তো আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছেই, আমরা এনফোর্স করতে পারছি না। আমাদের আসলে সচেতনতা এবং একটা কার্যকরী অল্টারনেটিভ বিকল্প, আমরা মোবারক হোসেন খান
খানের সাথে আমাদের খুব নিবিড় একটা সম্পর্ক আছে। আমরা ওনাকে খুব ভালোভাবে আমরা এই ওনার যে সোনালী ব্যাগ এটা প্রমোট করার জন্য গভর্নমেন্ট খুবই সচেতন এবং বিভিন্ন পর্যায়ে ওনার সাথে বিভিন্নভাবে গভর্নমেন্ট সহযোগিতা করেছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ফান্ড থেকে ওনাকে 10 কোটি টাকা দেয়া হয়েছে এই ওনার সোনালী ব্যাগটাকে বাজারজাত করার উপযোগী করার জন্য, যাতে এটাকে গ্রাহকদের কাছে সহজলভ্য করা যায়। পলিথিনের চাইতে বা কাছাকাছি দামে যদি এটাকে বাজারজাত করা যায় তাহলেই মানুষ হয়তো আগ্রহী হবে। যাই হোক, হয়তো এখানে কিছুটা সময় ক্ষেপণ হচ্ছে, হয়তো এখানে আরো অনেক বিভিন্ন বিষয় জড়িত থাকে। এছাড়াও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ছাড়াও পাট ও বস্ত্র মন্ত্রণালয় কিন্তু তাদের প্রকল্পের মাধ্যমে সোনালী ব্যাগকে বাজারজাতকরণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি আমরা হতাশ না হয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমাদের সাথে শুধু মন্ত্রণালয় এককভাবে বা সরকার এককভাবে পারবে না, এখানে এসডো আমাদেরকে সাহায্য করছে। আমি মনে করি আমাদের কর্পোরেট যে সোসাইটি আছে তাদের সাহায্য, সিভিল সোসাইটি, নাগরিক অধিকারের কথা বলেছে আমাদের একজন কলিগ, তো নাগরিক সচেতনতা এবং কর্পোরেট যে সোসাইটি আছে তাদেরও আমাদের সহযোগিতা লাগবে। একই সাথে আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয় আছে, তারপরে যারা এই প্রোডাকশনে আছে তাদের বিষয় আছে, তারা যারা রিসাইকেল করছে ইনফর্মাল সেক্টরে তাদের সচেতনতা, তাদের বিভিন্ন আমাদের এই প্লাস্টিক থেকে বিভিন্ন অল্টারনেটিভ তৈরি করার বিষয়টা, যে আমাদের রিইউজ বা রিসাইকেল, সেই বিষয়গুলো আমাদের জোর দিতে হবে যে প্লাস্টিক যতটা আমরা ব্যবহার করি তা যদি আমরা আবার রিসাইকেল করতে পারি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, কোথাও রাস্তা তৈরি হচ্ছে, কোথাও জ্বালানি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ভাবে আমরা প্লাস্টিককে কনভার্ট করতে পারি, আবার রিইউজ করতে পারি রিসাইকেল করে। তো এই বিষয়গুলোর দিকেও আমাদের জোর দিতে হবে। তো এছাড়া আমাদের আইনগত যে বিষয়গুলো আছে, আইন যেগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট তো আমরা করে যাচ্ছি। তাছাড়া আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস আমরা করছি, সেখানে আমাদের যেটা ইপিআর এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি এটাকে ইনক্লুড করা হচ্ছে। এটা আমরা খুব আশাবাদী যে আমরা 10 তারিখে আমরা এটার একটা আন্তঃমন্ত্রণালয় সভা করব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস। আমরা অচিরেই এই রুলসটি ফাইনাল করতে পারবো। তাহলে আমরা যদি এর মধ্যে যে আমাদের এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি আছে সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যারা এই প্লাস্টিক পণ্য উৎপাদন করে তারা যদি আমাদেরকে এই সঠিকভাবে এই বিষয়ে সহযোগিতা করে এবং দেশের নাগরিকদের সহযোগিতা, সামাজিক প্রতিষ্ঠান সমূহের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে সরকার অবশ্যই এই আমাদের প্লাস্টিক যে দূষণ আমরা এ থেকে আমরা হয়তো কিছুটা পুরোপুরি মুক্ত হতে না পারলেও আমরা হয়তো কমিয়ে আনতে পারবো। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সময়োপযোগী একটা বিষয়ে আমাকে বক্তব্য দেওয়ার, আমাকে কিছুটা আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কেয়া খান ম্যাডাম আপনার অসাধারণ বক্তব্যের জন্য। আমরা আমাদের ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি এবং এসডিও এর টেকনিক্যাল অ্যাডভাইজার মোহাম্মদ মুখলিসুর রহমান স্যারকে ক্লোজিং রিমার্কস প্রদান করার জন্য। তার আগে সকল সম্মানিত অতিথিদের এসডিও ধন্যবাদ জানাচ্ছে আমাদের সাথে আজকে থাকার জন্য এবং আপনাদের নিজেদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মুখলিসুর রহমান স্যারকে। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, একটু আনমিউট করে যদি বলতেন। জি, এখন শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে, ধন্যবাদ। আমি প্রথমে এসডিওকে ধন্যবাদ জানাবো যে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসের দিনটিতে আজকের এই ওয়েবিনারটা হলো, পলিসি ব্রিফিংটা হলো এনভায়রনমেন্ট ল অ্যান্ড পলিথিন ব্যাগ ব্যান, এনফোর্সমেন্ট অফ ল অ্যান্ড পলিথিন ব্যাগ ব্যান। এই টপিকটার উপরে এখানে সম্মানিত পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করেছেন, তাদের সবার বক্তব্য আমি শুনতে পারিনি। আমি দুঃখিত যে আমি একটু বিলম্বে যোগদান করেছি এবং সেই কারণে এসডিওর প্রাণপুরুষ, এসডিওর প্রতিষ্ঠাতা শাহরিয়ার ভাইয়ের কাছেও আমি বিনীত আমার
দুঃখ প্রকাশ করছি যে আমি সময় মতো উপস্থিত হতে পারিনি। পরিবেশ নিয়ে কি আমরা করতে পারি, এটা আলোচনা করেছেন। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন কথা উঠেছে যে পরিবেশ বিপর্যয়ের বিপক্ষে একটি যুদ্ধ ঘোষণা করতে হবে সারা পৃথিবীতে। আমরা একটি খুব মন খারাপের মতো অবস্থায় চলে গিয়েছিলাম যখন বিগত মার্কিন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসলো। তখন আমাদের মনে হয়েছিল যে একটা বিপর্যয়কর পরিস্থিতির দিকে হয়তো আমরা যাচ্ছি, কিন্তু সেই সরকারটি পরিবর্তন হওয়ার পর আবার প্যারিস এগ্রিমেন্টে ফিরে আসা হয়েছে, ফলে আমাদের ভিতরে একটা আশার আলো দেখা দিয়েছে। আমাদের আজকের বিষয়বস্তু পলিথিন। পলিথিন সার্বিক এনভায়রনমেন্ট পলিউশনের ভিতরে একটি ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলোকে নিয়ে সারা পৃথিবী জুড়ে যদি কাজ হতে থাকে তাহলে তার একটি ভালো ফলাফল আমরা হয়তো অদূর ভবিষ্যতে পাবো। আমাদের প্লাস্টিক পলিউশন আমরা সর্বত্র দেখছি, আমাদের যাত্রা পথে সর্বত্রই আমরা এটার মোকাবেলা করতে হচ্ছে। এটা পানি অপসারণের ক্ষেত্রে একটা বাধা তৈরি করছে, মানুষের স্বাস্থ্যের জন্য বাধা তৈরি করছে, সয়েলের ভিতর যাচ্ছে, সয়েলের যে পুরো জীববৈচিত্র্য, অর্গানিজম, লার্জ অর্গানিজম অথবা মাইক্রো অর্গানিজম যা কিছুই আছে কিনা, মাইক্রো যা কিছু আছে কিনা, এই পলিথিনের কারণে মাটির স্বাস্থ্যের যে গুণগত পরিবর্তন হচ্ছে, এটার ফলে যে গাছপালা যেভাবে তার নিউট্রিয়েন্ট গুলো নেবে, সেই ক্ষেত্রে পলিথিনের ইনটেকটা যদি হতে থাকে এবং এটা যদি মানব শরীরে চলে আসতে পারবে, এটা পশুদের শরীরে চলে আসতে পারবে, একটা ভিসাস সার্কেলের মধ্যে আমরা এই পলিথিন দিয়ে পড়ে যাওয়াটা আমাদের জন্য খুবই স্বাভাবিক হয়ে দেখা দিচ্ছে। তো আমি সচেতনতামূলক কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে আজকের এই দিনে যারা এখানে বক্তব্য রেখেছেন তারা কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন। যেমন বলেছেন ডক্টর মুস্তাক সাহেব যে ইন্ডাস্ট্রিগুলোতে রেট দেওয়া প্রয়োজন। রেট তো দেওয়া প্রয়োজন, যেখান থেকে তৈরি হয় শুরু হয়, আইনটা তো সেখান থেকে প্রয়োগ করলে সুবিধা হয়। এখন আইন প্রয়োগ করতে গেলে কারা আইনটা প্রয়োগ করবেন, সেখানেও এই জায়গাটাও পরিষ্কার করা দরকার যে যারা আইনটা প্রয়োগ করবেন প্রথম দৃষ্টিতেই মনে হবে যে না, পুলিশকেই এখানে ঝাঁপিয়ে পড়তে হবে। তো পুলিশের হাতে সেই ক্ষমতাটা ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা, চাইলে ঝাঁপিয়ে পড়তে পারবেন, একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ঢুকে পড়তে পারবেন এবং ইন্ডাস্ট্রি থেকে পলিথিন বের করে নিয়ে আসতে পারবেন। এগুলো কিছু আইনগত জটিলতার বিষয় রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট যে আগে হয়নি তা কিন্তু নয়। 2002 সালে ব্যান করার পর 2004, 5, 6, 7, 8, 9, 10 বছর কিন্তু আমাদের পলিথিন, এই থিনার পলি ব্যাগ এগুলো কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছিল। আমরা কিন্তু দেখিনি মাঝখানে অনেক কত বছর। এটা এনফোর্সমেন্ট হওয়ার কারণেই বন্ধটি হয়েছিল, কিন্তু আবার আমাদের ভিতরে একটা শৈথিল্য দেখা দিয়েছে। আমরা সচেতন হয়ে গিয়েছিলাম, প্রতিটি মানুষই মনে করতে শুরু করেছিল যে এই পলিথিন প্লাস্টিক ব্যাগগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, ফলে এগুলোকে আমরা আর ব্যবহার করব না। এবং সেই মানসিকতা তৈরি হয়ে যাওয়ার পরে, এটাকে বন্ধ করার পর যে অবস্থা তৈরি হয়েছিল, আমরা কিন্তু বিপদে পড়ি নাই যে পলিথিন ব্যাগ ছাড়া কোনো জিনিসপত্র ঘরে নিয়ে আসা যাবে না, এই ধরনের বিপদগ্রস্ত কিন্তু আমরা হইনি। আমরা কিন্তু পরিবেশের সাথে, আমরা পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি সফল পদক্ষেপটি আবার পিছনের দিকে যাত্রা করেছে এবং আমরা আবার আমাদের এই কথাবার্তাগুলো শুরু করতে হচ্ছে, আবার নতুন করে সচেতনতার জায়গাগুলোতে আসতে হচ্ছে। সুস্মিতা ইসলাম উনি বললেন যে নাগরিক সচেতনতার বিষয়টি উনি হাইলাইট করেছেন। নাগরিক সচেতনতাটা একটি অনেক বড় বিষয়। আমরা যে কোনো বিষয়ে কথা বলি না কেন, আমরা প্রথমেই নাগরিক সচেতনতার কথা বলি, সিভিল সোসাইটির কথা বলি, সামাজিক অর্গানাইজেশনগুলোর কথা বলি, আমরা ইমাম সাহেবদের, ছাত্র জনতা সকলকে ইনভলভ করার চেষ্টা করি। কাজটা কিন্তু অত্যন্ত জটিল এবং এই মোটিভেশন ওয়ার্কটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা একটা বিশাল আয়োজনের বিষয়। আমাদের তো সমস্যা যে একদিকে তা তো নয়, আমাদের জনসংখ্যাও একটি বিশাল সমস্যা হয়ে দেখিয়ে দিয়েছে। আমরা দেশে এখন বলি 16 কোটি লোক, আবার মানুষ এখন বলা শুরু করেছে যে দেশে এখন 20 কোটি লোক হয়ে গিয়েছে। তো একটু ভূমির মধ্যে এত লোক সংখ্যা,
সেই লোক সংখ্যার উত্তাপে আমি একটু আর্টিকেল দেখছিলাম যে ঢাকা শহর বসবাসযোগ্য হবে না কয়েক বছর পরে, শুধুমাত্র মানুষের শরীরের উত্তাপের কারণে। যে গরমটি তৈরি হবে, উষ্ণায়ন যেটি হবে এই লোকালাইজড বডিতে, এখানে মানুষের বসবাস করা কঠিন হয়ে যাবে। তো সেরকম একটি দেশে সকল মানুষকে সচেতন করা এবং সকল মানুষের ব্যবহারের জন্য যা কিছু ওয়েস্ট হয় সেই ওয়েস্ট গুলো এইটুকু একটি দেশের জায়গায় এগুলো ডাম্প করা এবং সেগুলোকে ম্যানেজ করা, এটা আসলে একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। বড় চ্যালেঞ্জিং বিষয় হওয়ার পরেও আশাবাদের জায়গা এইটুকু যে এসডো একটি সিঙ্গেল স্টেপ নিয়ে এককভাবে চেষ্টা করে এ দেশে পৃথিবীর সর্বপ্রথম পলিথিন ব্যান কান্ট্রি হিসেবে আমাদেরকে পরিচিতি করাতে সক্ষম হয়েছিল। এসডোকে সেই জন্য আমি ধন্যবাদ জানাই যে এই যে ছোট ছোট উদ্যোগগুলো যে কত মহৎ আকারে প্রকাশিত হতে পারে তার একটি উদাহরণ। আমি শাহরিয়ার ভাইকে আবার ধন্যবাদ জানাবো যে উনি একটি সফল উদ্যোগ নিয়েছেন, সফল হয়েছিলেন এবং আমরা ক্রমান্বয়ে এই সফলতাকে ম্লান করে দিচ্ছি, মলিনতায় সমস্ত কিছু ঢেকে যাচ্ছে। আমরা আবার পূর্বাবস্থায় ফিরে যেতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস, যেহেতু একবার এটা সফল হয়েছিল আবার সেটা সফল হবে। আমাদের গেস্ট অফ অনার কেয়া খান, উনিও বিভিন্ন দিকে আলোকপাত করেছেন, সরকারি পদক্ষেপগুলোর দিকে আলোচনা করেছেন। তিনিও সিভিল সোসাইটির কথা, কর্পোরেট বডির কথা, মানুষের সচেতনতার জায়গায় নিয়ে আসার দিকে আলোকপাত করেছেন এবং বলেছেনও যে আসলে পুরোপুরি বন্ধ করাটা খুব কঠিন। আসলে আমিও মনে করবো যে পুরোপুরি বন্ধ করা কঠিন, কিন্তু তার একটা পার্সেন্টেজ, আমরা যদি 50% বন্ধ করতে পারতাম, এই যে প্রতি বছর সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে সাগরে মিশছে 100 মিলিয়ন টন ইন দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার, সেখানে যদি কিছুটা হলেও আমাদের নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে পৃথিবীর সার্বিক পরিস্থিতিটা সুন্দর হয়ে উঠতো। আজকে পরিবেশের বিপর্যয় যেখানেই ঘটুক না কেন এর ইম্প্যাক্টটা সারা পৃথিবী জুড়ে হয়ে থাকে। চীনে যে এনার্জি ব্যবহার করছে, তারা মাটির নিচেকার ফুয়েল ফসিল যেভাবে ব্যবহার করছে, বা আমেরিকা ফসিল ফুয়েল যেভাবে ব্যবহার করছে, তার যে ইম্প্যাক্ট সেই বাংলাদেশকে সেটা বহন করতে হবে। আমরা কিন্তু একেবারেই এনভায়রনমেন্ট ডেগ্রেডেশন, এনভায়রনমেন্ট পলিউশনের জায়গায় ক্ষুদ্র অংশ আমরা এখানে আমাদের ভূমিকা আছে, কিন্তু পৃথিবীর বড় দেশগুলো যত বেশি উন্নতি, তত বেশি ফুয়েল কনজাম্পশন বেশি, তত বেশি এনার্জি বেশি, তত বেশি পলিউশন বেশি। তারা পলিউশন করছে এবং উষ্ণায়নের ফলে আমাদের দেশের মানুষেরকে সমুদ্রপৃষ্ঠ উচ্চতার কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে যেতে হবে। আমি আর বেশি কথা বলতে চাই না, যে এসডোর যে সচেতনতামূলক পদক্ষেপগুলো এবং শুধুমাত্র প্লাস্টিকের ক্ষেত্রে নয়, পলিথিনের ক্ষেত্রেই নয়, আরো বিভিন্ন জায়গায় কাজ করছে তার সাধ্যমতো। আমরা চলুন সবাইকে এসডোকে সহযোগিতা করি এবং ভবিষ্যতে যেন এসডো একটি দৃষ্টান্তমূলক পায়োনিয়ারিং অর্গানাইজেশন ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্ট কনজারভেশন, আমাদের সেই কামনাটা থাকুক এবং আমরা সবাই মিলে একখানে হয়ে সফল কাম হতে পারি, এই আশাটুকু রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার বক্তব্যের জন্য। আমাদের ওয়েবিনার শেষ করার আগে আমি সকল সম্মানিত অতিথিকে একটু অনুরোধ করবো যাতে আপনারা আপনাদের ভিডিওটা যদি একটু অন করতেন তাহলে আমরা একটা ছবি তুলে রাখতে পারতাম আমাদের সকলে। আজকে আমাদের ওয়েবিনার এ পর্যন্তই। আমি সকল সম্মানিত অতিথি যারা আমাদের সাথে ছিলেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।